আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন আরিশা, ঋত্বিক দাস, নামিতা পাল, তুষ্টি এবং রুদ্র দাস। কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। এই থামুন থামুন, এই মশাই, আপনার সমস্যা কি? হ্যাঁ, এখনই গাড়ি চাপা পড়লে দোষ হতো ড্রাইভারে। আমি কিন্তু আগে ভাগেই বলছি, আমি এই রাতে কোথাও যাব না। রাত অনেক হয়েছে, আমি এখন বাসায় যাচ্ছি। তাহলে তো আপনার সাথে আর কথাই বলা যাবে না। মানে বলছি কি, কোথায় যাবেন? শিবপুর গ্রামে। শিবপুর? সে তো এখান থেকে অনেক দূরে। ঠিক আছে, আমি তাহলে অন্য ট্যাক্সি দেখি। আরে না স্যার, রাগ করছেন কেন? আমি কি বলেছি আমি যাব না? আপনাদের মতো সাহেবদের সেবা করাই তো আমাদের ধর্ম। তাছাড়া এক রাত বাড়িতে না গেলে বাড়িতে আগুন লেগে যাবে নাকি? উঠে বসুন স্যার, উঠে বসুন। যাবে না। লোকের মুখ কিভাবে বন্ধ করতে হয় আমার সেটা ভালোই জানা আছে। আমি অঞ্জন দত্ত, পেশায় একজন ব্যবসায়ী। দেশে দেশে ঘুরেই আমার ব্যবসা। ব্যবসার কাজে অহিন জঙ্গল থেকে শুরু করে 5 স্টার হোটেল, যেখানে সব সেলিব্রিটিরা থাকে, সব জায়গাতেই আমি থেকেছি। টাকার জন্য আমি সব কিছুই করতে রাজি। স্যার, শিবপুর কি কোনো কাজে যাচ্ছেন নাকি ঘুরতে যাচ্ছেন? দুটোই। শিবপুরে একটা বাড়ি কিনবো, তারপর ঘুরবো। বাবা, এত টাকার গরম, ঘুরতে এসে বাড়ি কিনে থাকতে হবে? বলছি কি স্যার, আপনাকে দেখে তেমন বয়স্ক মনে হয় না। এত কম বয়সে আপনি এত ধনী? আর দেখুন, এই আমি, বয়স 50 ছুঁতে চললো, আর এখনও রাত দিন গাড়ি চালিয়ে বেড়াচ্ছি। রিটায়ারমেন্টের কথা তো স্বপ্নও ভাবতে পারি না। আমার বয়স কম আপনাকে কে বললো? মানে আপনাকে দেখে তো 30-এর বেশি একদমই মনে হয় না। প্লাস্টিক সার্জারির কথা শুনেছেন? আপনি কিন্তু ভারী রসিক মানুষ। প্লাস্টিক সার্জারি? স্যার, আমরা শিবপুরে এসে পড়েছি। ওই সামনের গাছটার নিচে নামিয়ে দিন। ঠিক আছে স্যার। এই নিন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এবার বলি আমি এখানে কেন এসেছি। বলুন স্যার, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? গত সপ্তাহে শিবপুরে একটা পুরনো বাড়ির বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখেই আমি এখানে এসেছি। সেই বাড়িটা আমি কিনতে চাই। বড় পুকুরের পাশের বাড়ি? দুঃখিত স্যার, ওই বাড়ি তো বিক্রি হয়ে গেছে? না, বিক্রি হয়নি। আসলে বিক্রিও হবে না। মানে মানে বুঝলাম না বিষয়টা। আসলে ওই বাড়ির যে মালিক, কি যেন নাম, ও বিমল ঘোষ। বাবা, কি যে রকচাটা লোক। ওই বাড়ি নাকি 90 লাখ টাকার নিচে বিক্রিই করবে না। কি? 90 লাখ? দেখেছেন, আপনারও চোখ কপালে উঠে গেল। বলুন তো, ওই বাড়ি 90 লাখ টাকা দিয়ে কে নেবে? দোতলার এমন পুরাতন বাড়ির মূল্য 90 লাখ? এ তো বড্ড বেশি। হ্যাঁ, সেটাই তো। আমরা কতবার ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু না, উনি 90 লাখ থেকে এক চুলও নড়বে না। এখন ওনার সাথে আমাদের আর কন্ট্যাক্ট নেই।
তবে ওই গ্রামে আরো কয়েকটা বাড়ি আমাদের আন্ডারে আছে। না ধন্যবাদ, আসলে ওই বাড়িটা নেওয়ারই আমার খুব ইচ্ছে ছিল। দুঃখিত, তাহলে তো আমরা আপনার কোনো উপকার করতে পারছি না। আচ্ছা, আমি যদি নিজে গিয়ে ওনার সাথে কথা বলি তাহলে কি আপনাদের কোনো অসুবিধা আছে? না, সেটা আপনার ইচ্ছা, এতে আমাদের কোনো সমস্যা নেই। তারপর 1 মাস হয়ে গেল, হাতের কাজগুলো শেষ করে অবশেষে এখানে আসলাম। দেখি সেই বুড়োর সঙ্গে কথা বলে। এই রিক্সা। জি বাবু বলেন, কোথায় যাবেন? বড় পুকুরের পাশের পুরনো বাড়িটাতে যাব। যাবে? জি বাবু যাব, উঠে বসুন। আর কত দূর? এই তো বাবু চলে এসেছি, ওই যে সামনের আম বাগান দেখা যায়, ওইটা পার হলেই পৌঁছে যাব। বাড়ির সামনে গিয়ে যখন পৌঁছালাম তখন সকাল 10টা বাজে। সদর গেটটা চাপানো দেখলাম। আলতো করে ধাক্কা দিতেই একটা খ্যাত শব্দ করে গেটটা খুলে গেল। আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকে গেলাম। দোতলা বাড়িটির পুরোটা জুড়েই সবুজ শ্যাওলা দিয়ে ভর্তি। কয়েক জায়গায় প্লাস্টার খসে গিয়ে ভেতরের ইট দেখা যাচ্ছে। জরাজীর্ণ এই বাড়িটির মূল্য মোটেই 20 লাখের বেশি হবে না। লোকটার মাথা খারাপ নাকি? কি দেখে যে এই বাড়ির মূল্য 90 লাখ টাকা চাচ্ছে কে জানে। বাড়ির বাইরে এক টুকরো পরিপাটি ফুলের বাগান দেখতে পেলাম। নানা ধরনের রং বেরঙের ফুলের বাহার। নাকে ভেসে এলো মন প্রশান্ত করা ফুলের সুমধুর ঘ্রাণ। আমাকে লক্ষ্য করেই সেই বাগান থেকে একজন লোক বেরিয়ে এলো। বেটে শ্যামবর্ণের গোলগাল একজন ব্যক্তি। এই বাড়ির মালিক, কি যেন নাম? বিমল ঘোষ। হ্যাঁ হ্যাঁ। কি দরকার? আসলে এই বাড়ির বিক্রির বিজ্ঞাপন পেয়ে আমি এখানে এসেছি। ও আচ্ছা, দাঁড়ান, আমি মালিকের খবর দিয়ে আসি। এই বলে মালিক বাড়ির ভেতরে চলে গেল। খানিকক্ষণ বাদে মালি একজন মধ্যবয়স্ক লোকের সাথে বেরিয়ে এলো। ধূসর রঙের চুল বিশিষ্ট লোকটি যে বিমল ঘোষ সেটা বুঝতে আর বাকি রইল না। গম্ভীর গোছের লোকটি আমার কাছে এসে আমার পুরো আপাদমস্তক ভালো করে দেখে নিলেন। তার এমন আচরণে আমি যেন একটু অস্বস্তিতেই পড়ে গেলাম। খ্যান খ্যান গলায় তিনি বলে উঠলেন, আপনি কি বাড়ি কিনতে এসেছেন? জি। আমার সাথে আসুন। আমি তার পিছু পিছু বাড়ির ভিতরে ঢুকে গেলাম। বাড়ির ভিতরে ঢুকতেই নাকে একটা ভ্যাপসা গন্ধ ভেসে আসলো। মনে হচ্ছিল যেন দীর্ঘদিন ধরে এই বাড়ির দরজা জানলা খোলা হয়নি। এখানে বসুন। আমাকে একটি সোফায় বসতে বলে তিনিও আমার পাশে বসে পড়লেন। শুনলাম আপনি নাকি এই বাড়িটা বিক্রি করতে চাচ্ছেন? আসলে বাড়িটা অনেক শখ করে বানিয়েছিলাম। বাড়িটা পুরনো হলেও বাড়িটার মধ্যে অন্যরকম একটা মায়া লেগে আছে। আচ্ছা, আরেকটা কথা, শুনলাম আপনি নাকি এই বাড়িটার মূল্য 90 লাখ টাকা চাচ্ছেন? 90 লাখ। 90 লাখ? 90 লাখ একটু বেশি হয়ে যাচ্ছে না? আসলে এই আধুনিক যুগে এই পুরনো ধাঁচের বাড়ি, তার উপর আবার দেয়ালের রং প্লাস্টার সবই উঠে গেছে। এগুলো রিপেয়ারিংয়ে কত খরচা আছে জানেনই তো। একটু কম সম হলে আমি নিতাম আর কি। আচ্ছা, তাহলে আপনি আসতে পারেন। মানে? আমি এই বাড়ি 90 লাখের 1 পয়সা কমেও বিক্রি করব না। আপনার পোষালে 90 লাখ দিয়ে নিন, নয়তো আসতে পারেন। আরে আরে, রাগ করছেন কেন? ওকে, আমি এই বাড়িটা 90 লাখ টাকা দিয়েই নেব। সত্যি বলতে এই বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। ওই যেমনটা বললেন, পুরনো হলেও একটা মায়া লাগা আছে বাড়িটাতে। আমি আমার সাথে টাকা নিয়ে এসেছি,
পেপারস রেডি থাকলে আমি আজই সব টাকা দিয়ে দিতে পারবো। ও, তাহলে তো ভালোই হলো। এই গণেশ, গণেশ, যে মালিক। ওনার জন্য কিছু জলখাবারের ব্যবস্থা কর। তা বলছি, আপনি কি করেন? মানে পেশায় কি করা হয়? আমি আসলে একজন ব্যবসায়ী, বিভিন্ন রকমের ব্যবসা আমার, আর সেই ব্যবসার কাজে আমাকে বিভিন্ন জায়গা যেতে হয়। কিন্তু এখন আমি বড়ই ক্লান্ত, এই জন্য একটু নিরিবিলি জায়গায় থাকার ইচ্ছা আর কি। ব্যবসা থেকে কিছু সময় বিরতি নিব। আপনাকে দেখে কিন্তু তেমন বয়স্ক মনে হয় না। আমি কিছু বলতে যাব, আর ঠিক এমন সময় গণেশ কিছু জলখাবার নিয়ে এলো। তেমন কিছু করতে পারলাম না, কিছু মনে করবেন না। নিন, এই শরবতটা খেয়ে নিন। গণেশ এই শরবতটা খুব ভালো বানায়। এই ভর দুপুরে বড্ড তেষ্টা পেয়েছিল, এক চুমুকেই পুরো শরবতটুকু খেয়ে নিলাম। আসলেই গণেশ কিন্তু শরবতটা বেশ বানিয়েছে। আসলে আমার ছেলেটা মারা যাওয়ার পর থেকে এই বাড়িটা বেশি খালি খালি মনে হয়। নিজের বলতে আমার ছেলেটাই ছিল আমার সব। কিভাবে মারা গেল? বছর 4 আগের কথা। বাবা, আমি কলকাতায় যেতে চাই। হঠাৎ কলকাতা কেন? একটা ব্যবসা করব ভাবছি। কি এমন ব্যবসা যেটা এখানে সম্ভব নয়? সারের ব্যবসা করব। কলকাতায় আমার একজন পরিচিত বন্ধু আছে, ওর সঙ্গে দরকারি কাগজপত্র নিয়ে কিছু কাজ আছে। মা মরা ছেলেটা আমার ছোটবেলা থেকে একটু ডান পিটে। কিছু করবে বলে সিদ্ধান্ত নিলে সেটা সে করবেই, সেখানে আমি যতই বাধা দেই না কেন। বাবা, তুমি চিন্তা করো না, আমি নিয়মিত চিঠি লিখব। এই বলে সুরঞ্জন কলকাতায় চলে গেল। সব কিছু ঠিকই ছিল। মাঝে মাঝে চিঠি লিখে তার কাজের অগ্রগতির কথা জানাতো, আমার শরীর স্বাস্থ্যের খবর রাখতো। কিন্তু হঠাৎ করে 3 মাস পর থেকে সে চিঠি লেখা বন্ধ করে দিল। প্রথম তেমন কিছু মনে হলো না, কিন্তু মনে কুগাইতে লাগলো যখন 6 মাস পেরিয়ে গিয়েও সে কোনো চিঠি লিখলো না। বাধ্য হয়ে আমি তাকে চিঠি লেখা শুরু করলাম, কিন্তু সেই চিঠির কোনো উত্তর পেলাম না। এক সন্ধ্যায় বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছিলাম, ঠিক এমন সময় গেট খুলে সুরঞ্জন বাড়িতে ঢুকলো। লক্ষ্য করলাম তার হাতে একটা ব্যাগ। না, হাতে নয়, সে যেন 2 হাত দিয়ে বুকে আষ্টে পিষ্টে রেখেছিল ব্যাগটাকে। দেখে একটু অবাকই হলাম, তবে এতদিন পর ছেলেকে দেখে সেসব মাথায় বেশিক্ষণ থাকলো না। রাতের খাবার শেষে সুরঞ্জন নিজের ঘরে চলে গেল। খাবার টেবিলে তেমন কথাও বলল না। পরের দিন থেকে সব কিছু যেন আরও রহস্যময় হয়ে উঠল। সুরঞ্জন সারাদিন ঘরে দরজা লাগিয়ে বসে থাকে, খাবার খেতেও আর ডাইনিং টেবিলে আসে না। গণেশকে ওর খাবার ঘরে দিয়ে আসতে বলল। এসব কিছু আমার মোটেই স্বাভাবিক মনে হচ্ছিল না। আমি কিছু জিজ্ঞেস করলে কোনো কিছুরই উত্তর দিত না। এমনিভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন সন্ধ্যায় আমি বাজার করে বাড়ি ফিরছি। হঠাৎ লক্ষ্য করলাম সুরঞ্জনের ঘর থেকে প্রচণ্ড শব্দ আসছে। মনে হচ্ছিল যেন সুরঞ্জনের ঘরে সুরঞ্জন ছাড়াও আরেকজন আছে, আর দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি হচ্ছে। আমি বাজারের ব্যাগ রেখে দ্রুত সুরঞ্জনের ঘরের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর ঠিক এমনই সময় একটা প্রচণ্ড শব্দে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। আমার কান যেন তালা লেগে যাওয়ার জোগাড়। দ্রুত দরজা খুলে যা দেখলাম তাতে আমি স্থির থাকতে পারলাম না। ঘরের সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, পুরো মেঝে রক্তে মাখা। দেখি সুরঞ্জন মেঝেতে পড়ে রয়েছে, আর ওর কপালে একটা গুলির দাগ। সুরঞ্জন আর নেই। ঘরের জানালা দেখলাম খোলা। খুনি আমার ছেলেকে মেরে জানালা দিয়ে পালিয়েছে।
আজ প্রায় 3.5 বছর হতে চলল। আমার ছেলের খুনিকে এখনো পাওয়া যায়নি। পুলিশ অবশ্য তদন্ত করে কিছু জানতে পারে, তবে সেটা খুনিকে ধরার জন্য পর্যাপ্ত ছিল না। বিমল বাবু, জি স্যার। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু কেন আমার ছেলেকে মারলো এই বিষয়ে কিছু জানতে পেরেছেন? কিছু জিনিস আমরা জানতে পেরেছি, বললে বিশ্বাস করবেন কি না। আসলে আপনার ছেলে আর যে তাকে গুলি করেছে দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে মিলে এক ব্যাংক ডাকাতি করে। আমরা সিসিটিভি ফুটেজ থেকে এই বিষয়টা নিশ্চিত হই। আপনার ছেলের ফেস আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু তার সহযোগীকে আমরা চিনতে পারিনি। আমরা সন্দেহ করছি সেই আপনার ছেলের খুনি। আপনার ছেলে ব্যাংক ডাকাতি করা সব টাকা নিয়েই এখানে পালিয়ে আসে, আর সেই টাকার ভাগ নিতেই খুনি সেদিন এখানে এসেছিল। টাকার ভাগাভাগি ঝামেলা নিয়েই সে হয়তো আপনার ছেলেকে খুন করে। সেই টাকার ব্যাগটা কার কাছে আমি দেখলাম বিমল ঘোষের চেহারা মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। বেরিয়ে এলো আয়নার মতো আয়নার মতো হিংস্র দাঁত। চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। গণেশ, আরে ও গণেশ, যে মালিক, শরবতে বেশি করে বিষ মিশিয়েছিলি তো? যে মালিক, পুরো বোতলই ঢেলে দিয়েছি। কেন? কেন? তুই কি মনে করেছিস আমি তোকে চিনতে পারিনি? যেখানে এই বাড়ি 20 লাখ টাকা দিয়ে কেউ নিতে চাইবে না, আর তুই 90 লাখ টাকা দিয়ে হলেও কেন নিতে চাচ্ছিস? আর আমি বা কেন 90 লাখ টাকার কমে এই বাড়ি বিক্রি করছি না? কারণ এই বাড়ি সেই ব্যক্তি যে কোনো মূল্যে নিতে চাইবে যে জানে এই বাড়িতে লুকিয়ে রাখা আছে সেই ব্যাংক ডাকাতির টাকা। আর এটা জানে একমাত্র সেই ব্যক্তি যে আমার ছেলের খুনি। তুই সেদিন যখন সুরঞ্জনকে গুলি করে জানালা দিয়ে পালিয়ে গেলি, আমি তোকে দেখেছিলাম, কিন্তু পুলিশকে সেটা বলিনি। কেন জানিস? আমার ছেলের হত্যার প্রতিশোধ আমি নিজেই নেব বলে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আরে কে আপনার এই অবস্থা করলো? হ্যাঁ, এই বাড়ির মালিক বিমল ঘোষ আর গণেশ। কি আবল তাবল বলছেন? হ্যাঁ, বিমল ঘোষ তো মারা গেছে আজ 1 সপ্তাহ হয়ে গেল। আর গণেশ মানে এই বাড়ির মালিক, ও তো মারা গেছে আজ প্রায় 1 বছর হতে চলল। আজই আমার জীবনের শেষ দিন। ডাকাতি আর সুরঞ্জনকে খুনের দায়ে আমাকে আগামীকাল ফাঁসিতে ঝোলানো হবে। আর জীবনের এই শেষ বেলায় আমার জীবনের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো এই বইতে লিখে যাচ্ছি। হয়তোবা অনেকেই আমার এই ঘটনা বিশ্বাস করবে না, তবে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে নিশ্চয় আমি বানিয়ে কিছু লিখছি না।